পরে কোনো একদিন হবে। গেলে মহারাজ ভালোই হতো, হয়তো হালকা করে পেট পুজোটাও হয়ে যেত। হ্যাংলামুটা বন্ধ কর গোপাল। চলি হে মানিকলাল, পরে একদিন আসবো। আচ্ছা, মন্ত্রীকে তো দেখছি না। মহারাজ, ওই মন্ত্রীমশাই তো ধীরে ধীরে হেঁটে আসছেন কচ্ছপের মতো। ওই পিছনে। যাই হোক, আমাদের রাজ্যে সবাই বেশ কিন্তু সুখে শান্তিতেই আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন রাজপণ্ডিত মশাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে ওই কথাই রইল, আজকে মাঝরাতে দেখা হবে আপনার সাথে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তোরা আয়। কই চুনিলাল, লালচুনি? একি মহারাজ, আপনি কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, ভেতরে এসে বসুন। না না, আমি তো আজকে বসতে আসিনি চুনি। তা তোমার কাজকর্ম, সংসার এসব কেমন চলছে? কোনো সমস্যা নেই তো? না, তেমন কোনো সমস্যা কিছুই নেই, সবই ঈশ্বরের দয়ায় কুশল মঙ্গলই আছে। বাহ বাহ, বেশ বেশ। আর কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও কিন্তু। মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো সাধারণ মহারাজ নন, তিনি হলেন প্রজাদরদি রাজা। যেমন মুরগির পালক, টিয়া পাখির পালক, তেমনি মহারাজ হলেন প্রজা পালক। গোপাল! দেখলেন মহারাজ, দেখলেন গোপাল কিরকম আপনার সাথে মস্করা করে চলে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। চলো, আজ অনেক বেলা হয়ে গেছে, তোমরা সবাই এখন বাড়ি যাও। কালকে রাজসভায় তোমাদের সাথে আবার দেখা হবে। ওহ, তোরা দেখছি চলে এসেছিস। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা হলাম আপনার চেলা চামুন্ডে। আপনি ডাকলে আমরা কি আর না এসে থাকতে পারি? তা তা কি কাজ করতে হবে মন্ত্রী মশাই? শোন, তোদের একটা কাজ করতে হবে। এটা দিয়েই হবে আসল কাজ। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোদের শুধু বাকি কাজটা করতে হবে। আমাদের এই কাজের গুপ্ত শব্দ হলো হিরে, চুনি, মানি। অ্যাঁ? এগুলো তো মূল্যবান রত্ন, আমরা এগুলো চুরি করব? আগে ভালো করে শোন, তারপরে কথা বল। প্রথমে তোদের যেতে হবে। কোনো চিন্তা করবেন না, আমরা আমরা এমন ভাবে কাজটা সারবো, কাক পক্ষী তো দূরের কথা, রাতের বেলাতে ওই যে পেঁচাতেও টের পাবে না। সভাসদগণ, কালকে এটা দেখে আমি বেশ খুশি হয়েছি যে আমার রাজ্যে অধিকাংশ প্রজাই বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে। সে তো করবেই মহারাজ, সবই আপনার পালকের গুণ। গোপাল, আবার মস্করা শুরু করেছো তো? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। গোপালের টেকো মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি। দিন না মহারাজ গোপালের টাকটা ফাটিয়ে। মহারাজ, মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। হুম, এবার মহারাজ বুঝলে ঠেলা। কি হয়েছে হিরালাল? মহারাজ, রাতারাতি আমার 40টা গরু উধাও হয়ে গেছে মহারাজ। একটা নয়, দুটো নয়, একেবারে 40টা। বাহ, তার মানে চোর বেশ সাহসী চোর। 40টা গরু রাতারাতি নিয়ে পালানো তো আর মুখের কথা নয়। আচ্ছা হিরালাল, এতগুলো গরু তোমার গোয়াল থেকে চলে গেল, তুমি কোনো আওয়াজ পাওনি? না, তা তো পাইনি। অদ্ভুত ব্যাপার, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সে যাই রহস্য হোক না কেন, সেটাকে উদ্ঘাটন তো করতেই হবে। আমি ভেবে দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও হিরালাল, বাড়ি যাও। এই কালকেই আমার রাজ্যে কোনো সমস্যাই ছিল না,
আর আজকে হঠাৎ করে সমস্যা চলে এলো। গ্রহ নক্ষত্র তো আর থেমে থাকার পাত্র নয়, ওরা বন বন করে ঘুরছে, তার সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে। আমার চাকা এবার গড় গড় করে এগোবে, সেটা বেশ বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আজ রাজসভা এখানেই মুলতবি করা হলো। আর সেনাপতি, তুমি তো খোঁজ খবর না, ওই হীরালালের 40টা গরু গেল কোথায়? যথাজ্ঞা মহারাজ। ভেবে ভেবে আমি মাথা চুল ছিঁড়ে ফেলছি, কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পেলাম না। সেনাপতি, ও সেনাপতি, কালকে যে হীরালালের 40টা গরু হাওয়া হয়ে গেল, তার কোনো হদিশ পেলে? না মহারাজ, আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খোঁজই পাইনি। তো সব হাম্মকের দল। ওদিকে যে রাজ্যবাসীরা বিপদে পড়ে না খেতে পেয়ে মরছে, সে খেয়াল আছে তোমার? হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ? মানিকলাল, তোমার আবার কি হলো? আমার ছাগলগুলোকে কে রাতারাতি নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে নিয়ে চলে গেছে? আমি জানি না মহারাজ, কে আমার এত বড় সর্বনাশ করলো। আপনি কিছু একটা করুন। একের পর এক সর্বনেশে কাণ্ড ঘটেই চলেছে। মহারাজ, মহারাজ, আপনি কিছু একটা করুন। কেউ কিচ্ছু করতে পারবে না। আমার চাল সবাই বেসামাল। মহারাজ, আজ সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর উঠে দেখি এই কাণ্ড। কি করব কি করব কিছু বুঝতে পারছি না। কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কিছু বলো। ও মন্ত্রী, আরে ও গোপাল, আমি এ ব্যাপারে কি করব? আমি তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে কি করব। তোমরা সবাই এক্ষুনি সারা রাজ্যে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। কে বা কারা প্রজাদের এই চরম সর্বনাশ করে চলেছে। আচ্ছা মহারাজ। কেলে পচা, আরে কেলে পচা। ও কে রে? ও ও গোপাল দাদা, বলো তা হঠাৎ তুমি আমার বাড়িতে? ঘরে চল, সব বলছি। এ কি গোপাল দাদা, দরজা বন্ধ করতেছো কেন? তোর সাথে কিছু কথা আছে, যেটা 5 কান হলে মুশকিল। এ মা, সি সি সি, এসব কি বলতিস গোপাল দাদা? তোমার কথা মতো আমি চুরি সামারি অপহরণ এসব বাজে কাজ একদম বন্ধ করে দিয়েছি। এই বিশ্বাস করো তুমি। আচ্ছা তাই বুঝি? তাই এগুলো কে করছে শুনি? বিশ্বাস করো গোপাল দাদা, আমি কিচ্ছুটি জানি না গো। শুধু ভালো কাজের জন্য তুমি চুরি করতে বলো, তখনই আমি করি, নইলে আমি ওই রাস্তায় আর কোনোদিনও হাঁটবো নি গো দাদা, সত্যি বলতেছি তোমারে। ঠিক আছে, তুই যখন করিসনি তখন কেউ তো একটা করছেই, আর যেই করুক না কেন সেটা তোকেই খুঁজে বের করতে হবে। কি করতে হবে বলো গোপাল দাদা? তোকে আজ রাতে রাজ্যের চারিদিকে পাহারা দিতে হবে। কেউ কোনো পশু পাখি চুরি করে রাজ্য থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কিনা সেটা জানতে হবে। আচ্ছা গোপাল দাদা। দূর দূর, যেদিকে তাকাই কিছুই নেই। সেই কখন থেকে চারিদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কারো বুঝি খেয়ে দিয়ে কাজ নেই, রাত দুপুরে চুরি করতে বেরোবে। এককালে আমাকেও এই কাজ কত করতে হয়েছে, সেসব স্মৃতি। এত রাতে দূরে ওরা কারা হেঁটে চলেছে? একটু কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখি তো। ব্যাস, আমাদের হীরা চুনি মানিকের কাজ শেষ। কাল থেকে আবার নতুন রত্নের সন্ধানে যেতে হবে। সবই মন্ত্রী মশাইয়ের দেওয়া অবশ ওষুধের কারসাজি। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু ওষুধ তো সব শেষ। কালকে থেকে আবার চাইতে হবে। কি সর্বনেশে কাণ্ড! স্বয়ং মন্ত্রী মশাই এই কাজে জড়িত? না,
খুব শিগগিরই ব্যাপারটা গোপাল দাদারে গিয়ে জানাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু এখনো কেলে পচা এলো না। মনে হচ্ছে আজকে আর চুরির জামারি কিছু হবে না। যাই, ঘুমোতে যাই। দেখি কেলে পচা না? হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, সব খবর জানতে পেরেছি। আয় ভেতরে আয়। বল। গোপাল দাদা, এইসব চুরি করেছে ওই বটা আর ঘটা, আর কাজটা করাচ্ছেন ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাই স্বয়ং। হ্যাঁ, মন্ত্রী মশাই। আচ্ছা, আর কি জানতে পেরেছিস? আর কি, ও অবশ অবশ বলছিল, ঠিক বুঝতে পারিনি গো গোপাল দাদা। অবশ? সেটা আবার কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর কাজ করেছিস। আর হ্যাঁ, তুই যে সব দেখেছিস আর আমাকে বলেছিস, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। তুমি একদম নিশ্চিন্তে থাকো গো গোপাল দাদা, কেউ ঘুণাক্ষরও কিছুটি টের পাবে না গো। এই নে তোর বকশিস, যা বাড়ি যা। মন্ত্রী মশাই, আমি জানি আপনি অনেক পাকা মাথার খেলোয়াড়, কিন্তু এবার শুরু হবে আমার খেলা। আমি গোপাল হলাম দাবার চালে ঘোড়ার আড়াই প্যাঁচ, যে চাল মন্ত্রীর চালও সম্ভব নয়। একের পর এক চুরি হয়ে চলেছে, কিন্তু কারো কোনো হুঁশ জ্ঞান নেই। তোমরা সবাই এক একটা অকর্মার ঢেঁকি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার সব মুরগি রাতারাতি উধাও হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, সে কি তোমারও? হায় রে হায়, আমার স্বপ্নের রাজ্যে এ কি দুর্দশা নেমে এলো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনার বৃহস্পতি, শনি, মঙ্গল এক গতিতে ঘূর্ণিপাক খাচ্ছে, তাই এই অবস্থা। ওর ছাতা! আমার কি হবে মহারাজ? আমার ছোট ছোট মুরগির চানাগুলো কোথায় চলে গেল মহারাজ? কি গোপাল, তুমি কিছু বলো? তুমি তো এত বিচক্ষণ বুদ্ধিমান প্রজা, তোমার তো এই রাজ্যের বিপদের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত। আমি নিজেই তো বিপদের মধ্যে ডুবে আছি, আমি কি লোকেদের পাশে দাঁড়াবো? তোমার আবার কিসের বিপদ? আর বলবেন না মহারাজ, আমরা এক দুঃসম্পর্কের আত্মীয় আজ সকালে আমাকে একটা গরু দিয়ে বলল, গোপাল, আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রা যাচ্ছি, তুমি এই কয়েকদিন ওকে লালন পালন করো। হ্যাঁ, তোমার আবার কোন সুসম্পর্কের আত্মীয় গোপাল? আমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। কি 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 বললে? তোমার শ্বশুরের বড় মেয়ে? তারপর তারপর? আমার তো ভয় হচ্ছে যদি রাতের বেলা ওই গরুটাও কি ওরকম ভাবে নিয়ে চলে যায়, তখন তো চিরের 22 ফের হয়ে যাবে মহারাজ। আমার গরুর জন্য সুরক্ষার ব্যবস্থা করুন। এই গরু বিদেশি গরু মহারাজ, একদিনে 20 সের দুধ দেয়, চুরি হলে সর্বনাশ হয়ে যাবে। কেন, তুমি নিজে গরু পাহারা দেবে? আপনারা তো জানেন আমার কাজের মধ্যে দুই, খাই আর শুই, আর একবার শুলে ঘুমিয়ে মরা। চনিলাল, তুমি এখন এসো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা মহারাজ। ওহ, সেনাপতির দ্বারা তো কিছুই হলো না, আবার গোপাল নিজেই এখন বিপদের মধ্যে। উফ, এখন এখন কি আমার পাশে কেউ নেই যে এই প্রজাদের দুর্দিনে আমার কাজে আসবে? মহারাজ, যদি আপনি অভয় দেন তাহলে আমি একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারি কে বা কারা এই কাজ করছে। আচ্ছা মন্ত্রী, তাই দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই। আমি যে প্রজাদের কষ্ট কিছুতেই মেনে নেব না। যথা আজ্ঞা মহারাজ। বাবা, এটা দেখছি ডাকাতকে দিল সেপাইয়ের কাজ। নে বাবা নে, তোর জন্য যথেষ্ট খাবারের বন্দোবস্ত করে দিয়েছি, এবার আমাকে চোর ধরার বন্দোবস্ত করতে হবে। মোটামুটি এই দূরত্বে গোল করে গর্ত খুঁড়লে এখানে গরু আসতে পারবে না।
ব্যাস, গর্তে গোবর ভরা হয়ে গেছে। এবার শুধু উপরে শুকনো মাটি ছড়িয়ে দিতে হবে, তাহলেই কেল্লা ফতে। প্রহরী, চটপট মহারাজকে ডেকে আনো, খুব জরুরি দরকার। বলো গোপাল ডাকছে। আচ্ছা, এক্ষুনি ডাকছি। ওই তো গোপালের গরু দেখা যাচ্ছে গাছতলায় বাঁধা। আরে দাঁড়া, আগে অবশ করার ওষুধটা কাপড়ে করে জানলা দিয়ে ছুঁড়ে দি, তারপরে কাজ করতে হবে। চল এবার চট করে গরুটাকে নিয়ে যাই। হ্যাঁ চল। বাবারি, গর্তের মধ্যে পড়ে গেলাম রে। বটা ঘটা তোরা, তার মানে এতদিন ধরে সব গৃহপালিত পোষ্যদের তোরা রাতের অন্ধকারে ধরে নিয়ে যাচ্ছিলি? না আসলে মানে মহারাজ, সবই ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি। প্রহরী, এক্ষুনি মন্ত্রীকে তুলে আন। যথা আজ্ঞা মহারাজ। ছি 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 মন্ত্রী, তুমি এত নীচ কাজ করতে পারলে? রাজ্যের প্রজারা এই পোষ্যদের জন্যই খেয়ে পড়ে বেঁচে আছে, আর তুমি তাদের কি চুরি করছো? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। তুমি আগে বলো, সব প্রজাদের সব পোষ্য পশুরা কোথায়? রাজ্যের দক্ষিণে একটা বড় খামারে সবাই আছে মহারাজ। যাও প্রহরী, যাও, তুমি এক্ষুনি সব পশুদের উদ্ধার করে প্রজাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা মন্ত্রীমশাই, সবই যখন জানা গেল, এখন অবশ্যের ব্যাপারটাও জানিয়ে দিন। মন্ত্রী বলো। আগে মানে একটা অজ্ঞান করা রাসায়নিক ব্যবহার করেছিলাম মহারাজ, তাহলে বেশ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না। কই কই দেখি ওষুধটা। ও গোপাল দাদা, আমাদের গর্ত থেকে তোলো দাদা, আর কতক্ষণ গোবরের কবরে থাকবো? ও গোপাল দাদা। ওই তো, মন্ত্রীর জ্ঞান ফিরলেই তোদের তুলে দেবে। আচ্ছা গোপাল, তোমার এই দুঃসম্পর্কের আত্মীয়টা কে? আমি কিন্তু অনেক ভাবলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম। এটা তো আমারই গরু, মন্ত্রী আর বটা ঘটাকে ধরার জন্য কিনেছিলাম। কিন্তু তুমি যে বললে তোমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। হ্যাঁ ঠিকই তো বলেছি, আমার শ্বশুরের বড় মেয়ে আমার গিন্নি, আমার গিন্নির দাদা আমার শ্যালক, আমার শ্যালকের ভগ্নিপতি আমি, আর আমার মামার বোন আমার মা, আমার মায়ের ছেলে আমি। তার মানে কি দাঁড়ালো মহারাজ, আমারই গরু, তাই না? হ্যাঁ নয়, হ্যাঁ। 2 3 4 5 6। কি গো, পিছন ফিরে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি? হ্যাঁ, কে? ও গিন্নি, তুমি? আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি? অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি? যাও না, যাও, তুমি কি নিজের কাজ কর। নিজের কাজ করব বলেই তো এসেছি। এবার ওঠোবে কি? ওঠো ওঠো, আমি ঘর ঝাড় দেবো। ধুর, কোথাও এক দণ্ড বসে কাজ করার উপায় নেই, যত সব। অমন করে কি দেখছো শুনি? বলো না গো, গামছা দিয়ে কি ঢেকে রেখেছো গো? আমার মাথা আর তোমার মুন্ডু।
আমার মানুষটার ভাবগতিক মোটে সুবিধের লাগছে না। ছয়ের পরে 7, 8, 9। এবার দেখেই ছাড়বো আমার মানুষটা আমার কাছ থেকে কি লুকিয়ে রাখছে। 10। গিন্নি তো এত সহজে পিছন ছাড়ছে না। এই আমার মানুষটা মেয়ে মানুষের মতন বসে বসে আয়না দেখছে। মা গো মা, আমার মানুষটাকে ভূতে পেলো নাকি? এই জায়গাটা নিরাপদ, এখানে গিন্নির ভয় নেই, আর আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না। কত পর্যন্ত গুনেছিলাম যেন? কত কত কত, যা ভুলে গেছি। ধুর, আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে। দেখি, 1, 2, 3। মন্ত্রী, আগে বলুন মহারাজ। ভাবছি পরের মাস থেকে আমার রাজসভা সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেব। বাহ বাহ, এ তো ভালো কথা মহারাজ। যাক, আমার বেতনটাও বাড়বে তার মানে। হ্যাঁ হ্যাঁ, চারদিকে জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায়। আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ। আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন। হ্যাঁ, আমার মন সর্ষের তেলের মতন? হ্যাঁ মহারাজ, সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে, তেমনই আপনার মন। আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে। না 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 না, আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না মন্ত্রী। আমি তোমার বেতন 1 পয়সাও বাড়াবো না। হ্যাঁ, কেন মহারাজ? তা তুমি কাজের কাজটা কি করো শুনি? খালি তো অকাজ আর অকাজ, অকর্মার ঢেঁকি কোথাকার। এরকম করবেন না মহারাজ। আমাকেও তো বাজার থেকে চাল ডাল সর্ষের তেল কিনতে হয়। বেতন না বাড়ালে আমার সংসার চলবে কেমন করে মহারাজ? কেন কেন, তুমি 1 মাসে যা বেতন পাও তার দ্বিগুণ পয়সা তুমি রাজকোষ থেকে সরাও। তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? আমি কি ঘোড়া যে ঘাসে মুখ দিয়ে চলি? এই যে মহারাজ যেসব জানেন সেটা তো আমি জানতাম না। এবার কি করি? 1, 2, 3, 4। এ আবার ঝোপের পেছনে বসে অঙ্ক করছে, দেখি তো। 6, 7, 8। এ কি, এ তো গোপাল। বাহ 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 বাহ, গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে। 9, 10, আর এই হলো 11, মোট 11 মোহর। বাহ বাবা, বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয়, তেমন এত সংসারের খরচ সত্ত্বেও মহারাজের দেওয়া এক একটা মোহর জমিয়ে গোপাল মোট 11 মোহর জমিয়ে ফেলল। কিন্তু এটা যদি একবার আমার গিন্নি জানতে পারে, তাহলে এক ঝটকায় আমার সমুদ্র একেবারে পুকুর হয়ে যাবে। না 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 না, অতি কষ্টে জমিয়েছি এগুলো আমি কিছুতেই খরচা করব না। ও, এই ব্যাপার। কিছুতেই এই সিন্দুক ঘরে নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করি, এটাকে এখানেই মাটির নিচে পুঁতে দিই। এই যে গোপাল, তুমি মহারাজকে দেখেছো? মহারাজ কি কই না তো? উনি তো এদিকে এলেন, কোথায় যে চলে গেলেন। তা আপনি মহারাজকে খুঁজছেন কেন শুনি? নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ, বলুন। মতলব ছাড়া তো আপনি কোনো কাজ করেন না। সে তো আছেই, তবে মতলব নয়, খবর। একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে। আগে কোনটা শুনবে বলো?
আগে ভালো খবর। তবে শোনো, পরের মাস থেকে মহারাজ রাজসভার সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেবেন বলেছেন। বাহ 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 বাহ। আর খারাপ খবর? আর খারাপ খবরটা হলো মহারাজ বলেছেন আমার বেতন বাড়াবেন না। এ তো আরো ভালো খবর। কি বললে গোপাল? গোপাল এক কথা বারবার বলে না মন্ত্রী মশাই। যাক, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন, এবার আমার সমুদ্রের জল আরো বাড়বে বলে মনে হচ্ছে। যাই, এবার বাড়ি যাই। দারুণ একটা সুযোগ পেয়েছি গোপালের পেছনে লাগার। না 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 না, এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করব না আমি। মহারাজ, মহারাজ, ও আপনি এখানে? এটা কি মহারাজ? এটা গোপালের সিন্ধু। এই দেখো মন্ত্রী, গোপাল কত মোহর জমিয়েছে। ওরে বাবা, এই যে অনেক মোহর। আপনি এটা পেলেন কোথায় মহারাজ? গোপাল ওর গিন্নির ভয়েই এই সিন্ধুকটা এখানে মাটি চাপা দিয়ে গেছিল। বাহ বাহ, আপনি যদি বলেন তাহলে এই সিন্দুকটা আমার কাছে রেখে দিতে পারেন মহারাজ। সত্যি বলছি, আমি একটা মোহরও বার করব না। না 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 না, জেনে শুনে আমি বিড়ালের কাছে মাছ জমা রাখবো না। তাছাড়া এটা গোপালের সৎ পথে জমানো মোহর। তাহলে এটা নিয়ে কি করবেন এবার? গোপালকে ফিরিয়ে দেবেন? না 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 না, গোপালকে বুদ্ধির চোরে প্রমাণ দিয়ে ওর নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই আমি গোপালের বুদ্ধির পরীক্ষা দেব। হ্যাঁ, সেটা কেমন করে? দেখোই না শুধু। ওই তো গোপাল দাদু এসেছে। ও গোপাল দাদু, আজ আমাদের মাখা সন্দেশ খাওয়াবে বলেছিলে, সন্দেশ এনেছো? হ্যাঁ, আজ নয়, আজ নয়, আমি বলেছিলাম পরশু দিন খাও। ও, আমাদের বাচ্চা পেয়ে বোকা বানাচ্ছ না? এই রে, আমার চারা কি ঠিক ধরে ফেলেছে দেখছি। এবার ওদের পেট ভরে মাখা সন্দেশ খাইয়ে নিয়ে এসো। চল চল চল, আজ তোদের ভোলা ময়রার দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মাখা সন্দেশ খাওয়াবো। কি মজা, কি মজা, চল চল চল। ও প্রহরী, আগে বলুন মহারাজ। কৃষ্ণনগর রাজ্যে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুক পেয়েছেন। এটা যার সিন্ধুক সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায়। এবার গোপালের মাথায় আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, কি সুন্দর খেতে গো গোপাল দাদু। ভোলার দোকানের মাখা সন্দেশ। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন। মহারাজের আদেশ, ওটা যার সিন্ধুক সে যেন মহারাজের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায়। শোনো শোনো শোনো। কি হলো গোপাল, জল দেবো? জল জল, আমার মাথা দাও। মোহরবর্তী সিন্ধুক গেল রে, গেল 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 গেল। ওরে বাবা, গোপাল দাদুর আবার কি হলো রে? কে জানি, চল তো গিয়ে দেখি। আরে 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 আরে, মাখা সন্দেশের পয়সাটা কে দেবে? যা, দাদুও গেল, আবার নাতি নাতনিরাও গেল, আর আমার মাখা সন্দেশের দামও গেল। হায় হায় হায়, আমার সিন্ধুক, আমার জমানো মোহর। কি হয়েছে গোপাল দাদু, কাঁদছো কেন তুমি? কাঁদছি কি আর সাধে রে, আমার জমানো সমুদ্র আমাকে ছেড়ে চলে গেছে রে। আমাদের রাজ্যে সমুদ্র আছে, জানতাম না তো। ওরে, এই সমুদ্র সেই সমুদ্র নয় রে, আমার জমানো না না না, বাচ্চাদের সামনে মোহরের কথা বলা যাবে না, না হলে এই খবর সোজা গিন্নির কাছে পৌঁছে যাবে। গোপাল দাদু চুপ করে গেলে কেন? তোরা বাড়ি ফিরে যা, আমাকে আমাকে এক্ষুনি একবার রাজবাড়িতে যেতে হবে।
গোপাল তো এখনো এলো না মহারাজ। আসবে আসবে, গোপালের কানে খবরটা পৌঁছলে গোপাল ঠিকই আসবে। মহারাজ 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 ওই তো গোপাল, বলতে না বলতেই হাজির। মহারাজ মহারাজ, কি হলো গোপাল? আহা, হাঁপাচ্ছ কেন? ওটা ওটা আমার সিন্ধুক, ওতে আমার জমানো মোহর আছে। উহ, যেই মোহরের কথা শুনেছে অমনি লাফাতে লাফাতে চলে এসেছে। আমার সিন্ধুক, তাই আমি আসবো না তো কে আসবে শুনি? ওটা তোমার সিন্ধুক? তা কি প্রমাণ আছে শুনি? হ্যাঁ, প্রমাণ প্রমাণ প্রমাণ। প্রমাণ দিতে না পারলে ওই সিন্ধুক আমি যে তোমাকে ফিরিয়ে দেব না গোপাল। আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক পাবে। যে অনেক কষ্টে গিন্নির চোখ এড়িয়ে ওই 11টা মোহর জমিয়েছি মহারাজ। আমার এই টিনের সিন্ধুকটা আমি মাটির নিচে পুঁতে রেখেছিলাম। তাতে কি, সে তো সবাই মাটির নিচেই সিন্ধুক লুকিয়ে রাখে। আমার জমানো মোহর আমায় ফিরিয়ে দিন মহারাজ, না হলে আমাকে পথে বসতে হবে। না 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 না, আগে প্রমাণ করো ওটা তোমার সিন্ধুক, তারপর। মহারাজ, আমি আমি গরিব মানুষ, এমনিতেই মাত্র 11টা মোহর জমাতে পেরেছি। মোহরগুলো রাখার মতো ভালো সিন্ধুকও নেই, একটা টিনের সিন্ধুক, তা আবার ফুটো ফাটা। মহারাজ মহারাজ, আমার মোহরগুলো ফিরিয়ে দিন, লক্ষ্মী মহারাজ। অত তেল দিয়ে লাভ নেই গোপাল। তাহলে আমার সিন্ধুক আমাকে ফিরিয়ে দেবেন না? প্রমাণ না দিলে দেব না। অনেক কষ্টে জমানো মোহর, মোহরে নাম লিখেও রাখিনি, প্রমাণটা দেবো কি করে? সেসব আমি জানি না, প্রমাণ না দিলে কিন্তু সিন্ধুক পাবে না, আর এটাই হলো আমার শেষ কথা। যাও গোপাল, বাড়ি ফিরে যাও, পরের বার প্রমাণ নিয়ে এসো, না হলে ওই সিন্ধুক রাজবাড়িতেই থাকবে, বুঝেছো? বেশ, আমিও ছেড়ে দেব না, এই বলে দিলাম। পরের বার আসলে প্রমাণ নিয়েই আসবো। গোপালকে এবার আচ্ছা জব্দ করেছি। ঠিক বলেছেন মহারাজ, ভাগ্যিস গোপাল যখন সিন্ধুকটা মাটির নিচে পুঁতে রাখছিল তখন আপনি সেটা দেখেছিলেন, না হলে গোপালের পিছনে লাগা রাস্তাটা আপনি পেতেনই না। ভাগ্য মন্ত্রী, একেই বলে ভাগ্য। ভাগ্যিস আমি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হয়েছিলাম। এসব তাহলে মহারাজের কাণ্ড। লুকিয়ে রাখা সিন্ধুক মাটি খুঁড়ে বার করে বলে কিনা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন। দাঁড়ান মহারাজ, এবার আমি এমন খেলে দেখাবো যে আর কোনোদিন আপনি গোপালের পিছনে লাগতে আসবেন না। ছাড়বো না আপনাকে মহারাজ। গোপালের জমানো মোহর গোপাল ফিরিয়ে নেবেই, এত সহজে আমি হার মানব না। বলে কিনা আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক দেবো। সাপের 5 পা দেখেছে, হ্যাঁ 5 পা। ইস, আমার সিন্ধুকের যদি পা থাকতো তাহলে কি ভালোই না হতো। আমি ডাকতাম আর আমার সিন্ধুক আমার কাছে ফিরে আসতো। সিন্ধুকের 5 পা, সিন্ধুকের 5 পা। পেয়েছি। এবার সাপের মতন আমার সিন্ধুকেরও 5 পা গজাবে। আর গোপাল ভাঁড়ের সিন্ধুক আবার গোপাল ভাঁড়ের কাছে ফিরে আসবে, তাও আবার হেঁটে হেঁটে। এই ন্যাপলা, গুলটে, পুঁটি, ট্যাপা আর পুচকে, এদিকে আয়, কাজ আছে তোদের। আমার একটা কাজ করে দিতে হবে, কাজটা করে দিলে আবার মাখা সন্দেশ খাওয়াবো। বলো বলো গোপাল দাদু, কি করতে হবে? কি পারবি তো? পারবো গোপাল দাদু। বেশ, ঠিক সময়ে কাজটা শুরু করে দিস। এবার জমবে খেলা। ব্যাস, এবার ওই গুবরে পোকাগুলোই খেল দেখাবে।
এত রাতে আওয়াজ হচ্ছে কোথায়? এই এই এসব কি হচ্ছে? থাম বলছি, থাম থাম বলছি। মহারাজ, ও মহারাজ, তাড়াতাড়ি আসুন। রানীমা, তাড়াতাড়ি আসুন। আপনাকে আর আমাকে কারা যেন ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো গিয়ে দেখে আসি। কি হয়েছে বাচ্চারা, এত রাতে ডাকাডাকি করছো কেন? এমনি আমরা তো আপনাকে ওই শুভরাত্রি বলতে এসেছিলাম। চলি। ব্যাস, এবার সিন্ধুকের নিচের ফুটোর ভিতরে গুবড়ে পোকাগুলোকে বসিয়ে দিলাম। এবার যা করার এরাই করবে। আজ গোপাল ভাঁড় রাজবাড়িতে যাচ্ছে, তবে খালি হাতে নয়, সঙ্গে আছে এইটা। এটা হলো মোক্ষম প্রমাণ। এবার মহারাজ দেখবেন গোপালের সিন্ধুকের 5 পা। ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজ সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছো তো? আগে তা এনেছি। আমার রাজসভার বাকি সদস্যরাও দাবি করছে ওই 11টা মোহর ভরা টিনের সিন্দুকটা নাকি ওদের। হ্যাঁ, ওটা আমার সিন্ধু। না 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 না, ওটা আমার সিন্ধু। হতেই পারে না, ওটা আমার সিন্ধুক। নো নো নো, ওটা আমার আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে প্রমাণ দাও তো, যে সঠিক প্রমাণ দিতে পারবে সিন্দুকটা। প্রমাণের কথা শুনে সবাই আকাশ থেকে পড়লেন বলে মনে হলো। বেশ, কাউকেই প্রমাণ দিতে হবে না, কারণ ওই সিন্দুকটা আমার। আমি ছাড়া কেউ তো প্রমাণ দিতে পারবে না। তাই নাকি? তা এই সিন্দুকটা যে তোমার, তার কি কোনো প্রমাণ আছে গোপাল? আছে মহারাজ, আছে। এতদিন আপনি সাপের 5 পা দেখার কথা শুনেছেন, এবার দেখবেন গোপালের সিন্দুকেরও 5 পা। হ্যাঁ, সিন্ধুকের 5 পা? হ্যাঁ নয়, হ্যাঁ। আমার সিন্দুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। বিশ্বাস না হলে সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখুন, মেঝেতে রাখুন, দেখবেন সিন্দুক নিজে থেকে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। আমাকে কি তুমি রূপকথার গল্প শোনাচ্ছ? হ্যাঁ, সিন্ধুকের পা গজাবে আর সিন্ধুক তোমার কাছে হেঁটে হেঁটে আসবে। মহারাজ, গোপাল মোহরের লোভে পাগল হয়ে গেছে। আগে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে, আগে আমাকে প্রমাণ দেওয়ার সুযোগটা তো দিন। বেশ বেশ, মন্ত্রী সিন্ধুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখো তো। এ তো গোবর। কি পচা গোবরের গন্ধ রে বাবা। আয় আয় বাবা আয়, ফিরে আয় আমার কাছে। আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? আয় আয়। কি সর্বনাশ, এ তো জাদু। কি করে হলো এসব? এই দেখুন, আমার সিন্ধুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে এসেছে। এই গোপাল, আমি জানি এটা তোমার সিন্ধুক, আমি তোমার সিন্ধুক তোমাকে ফিরিয়ে দিলাম, কিন্তু তার আগে বলো তো এই অসাধ্য সাধন কি করে করলে তুমি? আগে বুদ্ধির জোরে মহারাজ। এই দেখুন, এ তো গুবড়ে পোকা। ঠিক বলেছেন বিজ্ঞানী। ও, এই ব্যাপার। কিন্তু গুবরে পোকাগুলো আমাদের কাছে না এসে তোমার কাছে এলো কেন? কারণ এটাই গুবরে পোকাদের প্রিয় খাবার। ওরা খাবারের গন্ধ শুঁকে আমার কাছে এসেছে। দারুণ গোপাল, দারুণ দারুণ বুদ্ধি খাটিয়েছো তুমি, সত্যি ধন্য তুমি। কিন্তু তুমি এই নিরীহ গুবরে পোকাদের কষ্ট দিয়েছো গোপাল, তাই গোপালের শাস্তি হওয়া উচিত মহারাজ। আগে গুবরে পোকাদের কোনো কষ্ট দিইনি আমি। গুবরে পোকা হলো সবচেয়ে শক্ত পোকা, ওদের গায়ের জোর অনেক। একটা গুবরে পোকা একটা ভারী কাঁসার বাটিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আর এতগুলো গুবরে পোকা মিলে সামান্য একটা টিনের ছোট্ট সিন্দুক টেনেছে। এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মহারাজ। এই গুবরে পোকারা খুব শক্তিশালী হয়, ওদের কোনো কষ্ট হয়নি। তবে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেব না, ওদের খাবার খাইয়ে তবে ছাড়বো।
সাবাস গোপাল সাবাস। এই না আরো 100 মোহর তোমার পুরস্কার। তোমার মাথায় যেমন বুদ্ধি তেমন মনেও তেমনি দয়া। কিন্তু মহারাজ, তুমি আর একটা কথাও বলবে না। তোমার মাথায় না গোবর পোড়া আছে। বেশি বকবক করলে গুবরে পোকাদের তোমার মাথায় ছেড়ে দেবো। ওরে বাবা রে! আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ রে, শোন, কথা আছে। বলছি কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো। তাতে আর আমাদের কি? আমরা তো আর ওই লেখাপড়া জানি না, আর ওই পুষ্পাঞ্জলিও দেব না। কথার মাঝে এমন ফটাং ফটাং করে কথা বলিস না, শুনলে না গা পিত্তি জ্বলে যায়। আহা, রাগ করছেন কেন মন্ত্রী মশাই? ঘটার ঘটে যে বুদ্ধি কম সে তো আপনি ভালো করেই জানেন। কোথায় যে কি বলতে হয় মুখ্যটা সেটাও জানে না, তাই ওর কথায় কান্না দিয়ে বলুন তো কি বলতে চান। ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব। আপনার বাড়িতে সরস্বতী পুজো? বাহ 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 বাহ, খুব ভালো কথা। আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো। কিন্তু মন্ত্রী মশাই, হঠাৎ করে সরস্বতী পুজো করবেন কেন? তাতে তো বিস্তর খরচ। আপনি তো আবার বাঁ হাতের রোজগারে বিশ্বাসী, খরচ করছেন না। ঘটার সঙ্গে থাকতে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে। নিজের পয়সায় পুজো করতে যাব কেন? পুজো করব মহারাজের পয়সায়, আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ট্যাকস্ত করে নেব। কিরে, কিছু বুঝলি? কি করে বুঝবো বলুন? আপনার কথায় না আছে লেজা, না আছে মুড়ো, মধ্যিখান থেকে বললে কিছু আর ধরা যায়? তাহলে পরিষ্কার করেই বলছি, গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে। সে তো জানি, টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, আর রাজবাড়িতে বছর বছর চুনকাম তো হবেই। বাজে না বকে আমার কথাটা শোন। হ্যাঁ বলুন। মিস্ত্রিকে ভুজুং দিয়ে এমন বন্দোবস্ত করেছি না বাবা, সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না। কিন্তু রাজবাড়িতে চুনকাম শেষ হওয়া আর না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক? ওরে মাথা মোটা, এতদিন সরস্বতী পুজো কোথায় হতো? রাজবাড়িতে। আর চুনকাম শেষ না হলে ওই ধুলো ময়লার মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে? এটা একেবারে খাঁটি কথা বলেছেন। তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসবো। বাবা, খরচ মহারাজের আর মোচ্ছব আমাদের। কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল? বাবারে বাবারে বাবা, কি জমাটে বুদ্ধি! মন্ত্রী মশাই, মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয়, মাথার ভেতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। তা বলুন, আমাদের কি করতে হবে? রাজবাড়ির পুজো আমার বাড়িতে চলে এলে তোদের কিন্তু খুব খাটাখাটুনি করতে হবে। মনে রাখবি, গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, আপনার অন্ধের জ্যোষ্ঠী আর অন্ধকারের আলো। আমরা ভালো, আপনি কালো না, মানে আপনিও ভালো। গিন্নি, তাড়াতাড়ি ভাত দাও দেখি, আজ একটু সময় মতো রাজসভায় পৌঁছতে হবে বুঝলে। রাজসভায় আজ কি এমন কাজ আছে গো? আরে ভুলে গেলে, কদিন বাদেই তো সরস্বতী পুজো, সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবেন বুঝলে। ও সরস্বতী পুজো, তা ভাত আমি দিতেই পারি, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। হ্যাঁ, কি কথা গিন্নি? এবারে সরস্বতী পুজোতে আমাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে হবে। বাসন্তী রঙের শাড়ি তোমাকে? বারে, আমার বুঝি বাসন্তী রঙের শাড়ি পরতে স্বাদ হয় না? তুমি তো ফি বছর পুটিকে বাসন্তী রঙের শাড়ি কিনে দাও। হ্যাঁ দিই তো। তাহলে
এবছর আমাকেও কিনে দিতে হবে, হ্যাঁ এই বলে দিলাম। না, দিতে কোনো আপত্তি নেই, তবে কি না ওই বাসন্তী রঙের শাড়ির সঙ্গে একটা বর্ণ পরিচয় কিনে দেবো। হ্যাঁ, বয়ে বাসন্তী শাড়ি আর বয়ে বর্ণ পরিচয়, রোজ সকাল সন্ধে বই খুলে পড়তে বসবে। হ্যাঁ পড়ো না আমার, এই বয়সে আমি পড়তে বসবো? হ্যাঁ বসবেই তো। বলি, সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে কারা? যেসব খুকিরা পড়াশোনা করে তা। তাই বাসন্তী রঙের শাড়ি পেতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, দুবেলা আমায় পড়া দিতে হবে। তুমি কিছু করতে তোমার বাসন্তী রঙের শাড়ি, আমায় কিচ্ছু দিতে হবে না, তোমায় যাও। আরে ভাতের হাড়ি নামিয়ে নিয়ে চলে যাচ্ছ কোথায়? আরে ও গিন্নি, আমার ভাত। দেখছি আচ্ছা ঝামেলা, এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে। না, যেমন করেই হোক শ্বশুর মশাইয়ের এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে। আরে ও গিন্নি, গিন্নি গো, আরে গোপাল দাদু, ও গোপাল দাদু। বোঝো, এদিকে গিন্নি, অন্যদিকে নাতি নাতনির দল। বল, কি বলবি? বলতে এসেছি যে কদিন বাদই তো সরস্বতী পুজো। তো অন্যবারের মতো এবারেও রাজবাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হবে তো? আরে আশ্চর্যের কথা শোনো, ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন? এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে। হ্যাঁ গো দাদু, পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, পুটি আলপনা দেবে। তা তোরা এখন যা তো বাপু, আমায় আবার এক্ষুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে। আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে। তাহলে এখন আমরা আসছি দাদু, আমার আলপনা দেওয়ার কথাটা কিন্তু মনে রেখো। রাখবো রে বাবা, রাখবো। এখন তোর আয় তো দেখি। গিন্নি, আরে ও গিন্নি, কি হলো কি? এমন করে গিন্নি গিন্নি করে পাড়া মাথায় করে তুলছো কেন? হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, বালাই ষাট, তুমি মরবে কেন? কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাবো গিন্নি। কিন্তু আমার শাড়ি দেবো দেবো দেবো, কিনে দেবো। কিন্তু এই বয়সে আর এরকম ভারী চেহারায় বাসন্তী রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিদ্যে লাগবে গিন্নি। কি কি বললে? না, বলছিলাম কি, তুমি একটা ডুরে শাড়ি নাও, লাল পেড়ে শান্তিপুরে ডুরে কাটা শাড়ি। ও যা মানাবে না তোমায়, সত্যি বলছি, যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না গিন্নি। মরণ কথা চিনি দেখো, যাও নে এসো, আমি ভাত বাড়ছি, যাও। যাক বাবা, শান্ত হলো। বউ শান্ত মানে জগৎ শান্ত। হ্যাঁ, যে জন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি। এই কদিন বাদেই তো মা সরস্বতীর পুজো। আমি কিন্তু এবছর আগে ভাগেই পূজার ফর্দ তৈরি করে রেখেছি মহারাজ। সে তো রেখেছো, কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। তার মানে আমার কৌশল মতোই সবকিছু এগোচ্ছে। কি সমস্যা মহারাজ, একবার মুখ ফুটে বলে ফেলুন, দেখুন আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা। মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে চুনকাম মানে রগ হচ্ছে। তা আশা করেছিলাম সরস্বতী পুজোর আগেই চুনকামের কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু কাজের যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর আগেই কাজটা শেষ হবে। আর বাড়ি জুড়ে ধুলো ময়লার মধ্যে কি ঠাকুর পুজো হয়? আচ্ছা তোমরাই বলো। না মহারাজ, এভাবে পুজো হয় না। তাহলে পুজো কোথায় হবে? আমি একটা কথা বলবো মহারাজ। বলো বলো বলো। বলছিলাম কি, এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান, তাই রাজবাড়িতে অসুবিধে থাকলে আমার বাড়িতে হোক। তোমার বাড়ি? হ্যাঁ মহারাজ, আমার বাড়ি। কোনো ধুলো ময়লা নেই, একেবারে ঝকঝকে তকতকে। আপনি শুধু টাকা দিয়ে দিন, দেখবেন নির্ঝঞ্ঝাটে পুজো মিটে যাবে। এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রী মশাইয়ের এত উৎসাহ কেন। আমি একটা কথা বলবো মহারাজ। এই সেরেছে, টেকো গোপাল আবার কি বলতে চায়? বলো বলো, কি বলতে চাও? আমি বলি কি, পুজো যখন রাজবাড়িতে করা যাবেই না, তখন পুজো হোক পাঠশালায়, বিদ্যাস্থানে বিদ্যা দেবীর আরাধনা। বাহ 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 বাহ, ভালো হবে ভালো হবে, খুব ভালো হবে। এই না হয় গোপালের মাথা। কি তোমরা সবাই কি বলো? খুব ভালো হবে মহারাজ। ব্যাস
হয়ে গেল। আমার বাড়া ভাতে বদমাস টেকোটা ঠিক ছাই ঢেলে দিল। কিন্তু মহারাজ, পাঠশালায় তো জায়গা কম, ওইটুকু জায়গায় কি পুজো করা যাবে? কেন যাবে না মন্ত্রী মশাই? পুজো তো ছোটদের, ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না। দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না। তাহলে এই কথাই রইল, পাঠশালায় বিদ্যাদেবীর আরাধনা হবে। গোপাল, তুমি কিন্তু জোগাড় যন্ত্র সব শুরু করে দাও। সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার নাতি নাতনিরা তো সরস্বতী পুজো করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে। কুটি তো আবার পুজোর জায়গায় আলপনাও আঁকতে চাইছে। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। এবার তাহলে পুজো ওদেরকেই করতে দাও। ওরাই পোছাক, ওরাই মালা গাথুক, ফল কাটুক, আলপনা দিক। আমরা বড়রা শুধু ওদের উৎসাহ দিয়ে যাব। এই পণ্ডিত, তোমার আবার এসবে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, কোনো আপত্তি নেই আমার। ভুল ত্রুটি কিছু হলে আমি তো আছি, শুধরে দেবো। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। ব্যাস, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আর সব কিছু হলো ওই বেটা পেট মোটা টেকোটার জন্য। দাঁড়াও, এমন পেঁচ কষবো না, পুজো করা একেবারে মাথায় উঠে যাবে। গিন্নি, আরে ও গিন্নি, আরে কোথায় গেলে গো? কি হলো কি? চেঁচাচ্ছ কেন? এই না, দেখো কি এনেছি। উমা, এত শাড়ি! হ্যাঁ শাড়ি, বাসন্তী রঙেরটা পুটির আর লাল পেড়ে ডুরে শাড়িটা তোমার। কি পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে গো। লাল পেড়ে ডুরে কাটা শাড়ি, তাই এখন শুধু ভাব আর নয় আড়ি। যাও যাও যাও, কচি কড়াইশুঁটি আর তেল দিয়ে চারটি মুড়ি মেখে আনো তো দেখি, খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি আনছি। হ্যাঁ দাদু, রাজবাড়িতে পুজোর কথা হলো? আরে হ্যাঁ হয়েছে, আর একটা নতুন খবরও আছে। কি খবর দাদু? রাজবাড়ির বদলে এবার পুজো হবে তোদের পাঠশালায়। বাহ বাহ, কি মজা! আর পুজোর সব জোগাড় যন্ত্র করবি তোরাই। কেউ ফুল তুলবি, কেউ মালা গাঁথবি, কেউ ফল কাটবি। আর আমার আলপনা? আঁকবি তো, এমন সুন্দর করে আলপনা আঁকবি যাতে মহারাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। তোরা ঠিক করে নে, কে কি করবি। আমি ফুল তুলে আনবো। আমি মালা গাঁথবো, আর টেপা লাল নীল কাগজ দিয়ে শিকলি বানাবে। পুজোর আগের দিন আমি আলপনা দেব, আর পুজোর সকালে ফল কাটবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। পাঠশালায় একেবারে জমজমাট পুজো। কুমন মশাইয়ের বাড়িতে ঠাকুর গড়ার বায়না দিয়েছো তো? বায়নারও দেওয়াই আছে, তবে আজই একবার গিয়ে পাকা কথাটা বলে আসবো। দেখো, ঠাকুরের মুখটা যেন খুব ভালো হয়, আর হাঁসটা যেন বেশ বড় সড়ো হয়। হ্যাঁ আরে বাবা, হবে হবে, সবকিছু খুব ভালো করে হবে। এই নাও মুড়ি। হ্যাঁ দাও, আয় মুড়ি খেতে খেতে পুজোর অন্য কথাগুলো সেরে নে। তাহলে আর কি হবে, চল ঘটা, শীতের সন্ধ্যায় কাঁথার মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কেন কেন, কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন? বারে, আপনি তো বললেন যে পুজো হচ্ছে পাঠশালায়, আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব ওই গোপাল আর তার নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যতই দায় দায়িত্ব দিক না কেন, শেষ অবধি ওই পুজো হবে না। মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব। মানে? আয় চুপি চুপি বলি, আয়। বাবারি বাবারি বাবা, কি বুদ্ধি! না মন্ত্রী মশাই, আগে বলেছিলাম আপনার মাথার ভিতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে। নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করব বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও নিয়ে আসবো। আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। টেকো গোপাল এসব দেখবে আর আঙুল চুষবে। আচ্ছা আচ্ছা, ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে? আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে। তোরা শুধু আসল কাজটা করে দিবি। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আগের রাতে আমরা যাব। আর তাহলে এখন আয়। তা তো প্রণাম মহারাজ।
আরে মন্ত্রী যে, বলো কি বলবে? আগে মহারাজ, কাল রাতে একটা কাণ্ড হয়েছে। কাণ্ড? কি আবার কাণ্ড? রাতের বেলা ঘুমের মধ্যে আপনার বৌমা স্বপ্নে মা সরস্বতীকে দেখেছে। হ্যাঁ? মা সরস্বতীর স্বপ্ন? এ তো খুব পুণ্যের কথা। স্বপ্নে মা নাকি পুজো চেয়েছেন। তাহলে করে ফেলো। কিন্তু কি করে করব মহারাজ? ছোটখাটো করে করতে গেলেও তো অর্থের দরকার। এদিকে আমার হাত যে একেবারে খালি। ঠিক আছে ঠিক আছে, সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যা যা দরকার হবে বলো, আমি দিয়ে দেবো। আপনি আমাকে বাঁচালেন মহারাজ। এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো। না না, তাকে কান্নাকাটি করতে বারণ করে দাও। আরে আমি আছি তো নাকি? সেটাই তো আমার সব থেকে বড় ভরসা মহারাজ। প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে একটুও রোদের তাপ লাগে না। আপনি তো আর বুঝতে পারলেন না, হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন। তাহলে তাহলে আমি আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কি গো পোটো, মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর? এই তো হচ্ছে, পুজোর আগের দিন সন্ধেবেলা পেয়ে যাবে। না 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 না, সন্ধ্যেবেলা নয়, বিকেল বেলাতে দিতে হবে। এবার এত তাড়াতাড়ি কেন? আরে এবার যে পুজোর দায় দায়িত্ব সব ছোটদের, আর ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজাবে। ঠিক আছে, বিকেল বেলাতেই দিয়ে দেব। আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয়। ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কুটি, দেখ তো টেম্পার শিকলিগুলো ঠিকঠাক হয়েছে কিনা। খুব ভালো হয়েছে। এবার দেখে বল তো আমার আলপনাটা কেমন হয়েছে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোর আলপনা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা সরস্বতী এসে এখানেই বসবে বুঝি? হ্যাঁ, কিন্তু গোপাল দাদু তো সেই কখন ঠাকুর আনতে গেছে, কই এখনো তো এলো না। আরে দাদু তো বলে গেছে প্রতিমা, ফল, তারপর ওই পুজোর দশকর্মার সব কিছু একসঙ্গে নিয়ে আসবে, তাই হয়তো দেরি হচ্ছে। কিরে, তোদের ব্যবস্থা কত দূর? এই তো পণ্ডিত মশাই এগোচ্ছে। বাহ, রঙিন কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সাজিয়েছিস তোরা। তারপর এত সুন্দর আলপনা। বাহ 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 বাহ, তোদের যে এত গুণ, এ তো আগে জানতাম না। ব্যাস হয়ে গেল, একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম। শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে। রাজপণ্ডিত, আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন। সে আমি ঠিক মিলিয়ে নেবো। দাদু, ও দাদু, ঠাকুর কোথায় গো? ঠাকুর আসছে আসছে, ওই দেখ। বাহ বাহ, কি সুন্দর ঠাকুর। কোথায় রাখবো? ওই যে গোল করে আলপনা দেয়া হয়েছে, ওইখানে রাখো কাকু। একটু সাবধানে বসাও, আমার আলপনা কিন্তু এখনো কাঁচা আছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, দেখবি তোর আলপনা একেবারে ঘাটবে না। দেখি, বাহ, খুব সুন্দর মানিয়েছে রে। কিরে পুটি, ঠাকুরের মুখটা ভালো হয়েছে তো? খুব ভালো। কিন্তু দাদু, ঠাকুর তো এলো, কিন্তু ঠাকুরের হাঁস। আহা, আসছে আসছে, ওই দেখো ওই দেখো, ওই পোটো মশাইয়ের ছেলের কোলে চেপে আসছে। বাহ, কি সুন্দর হাঁস, ঠিক যেন জ্যান্ত। তা পুজোর কেনাকাটা তো সব হয়ে গেল, এখন তাহলে যে যার বাড়ি চলে যা। কাল খুব ভোর ভোরে এসে মালা টালা দিয়ে সাজিয়ে ফল টল গুলো কেটে ফেলবি, কেমন? ঠিক আছে। ও গোপাল দাদু, তুমি তো দেখছি কোল থেকে হাঁসটাকে আর নামাতেই চাইছো না। ওটাকে ঠাকুরের পাশে রাখো না। বড় মিষ্টি হাঁস রে, তাই এখন এটাকে বাড়িতে নিয়ে যাই। কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার কোলে করে নিয়ে আসবো। এই কাক ভরে পুকুরের ঠান্ডা জলে চান করে কিন্তু খুব শীত করবে। তুই তো আবার শীত কাতুরে। আরে দেখ দেখ, মন্ত্রী মশাইয়ের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আরে ঠাকুরটা ঠিক আমাদের পাঠশালার ঠাকুরের মতো দেখতে।
হয়তো একই পোটো মশাই তৈরি করেছে। চল চল তাড়াতাড়ি চল, আমাদের এখন অনেক কাজ। একেবারে ভোর ভোর চলে এলাম। তা পুজোর জোগাড় যন্ত্র কত দূর? আর জোগাড় যন্তর, তাকিয়ে দেখো পাঠশালার প্রতিমাই নেই। হ্যাঁ, সে কি? তাহলে তো এক্ষুনি মহারাজকে খবর দিতে হয়। জানো গোপাল দাদু, মন্ত্রী মশাইয়ের বাড়িতেও এবার পুজো হচ্ছে, আর ঠাকুরটা নাকি ঠিক আমাদের ঠাকুরের মতো দেখতে। কি বললি? মন্ত্রী মশাইয়ের বাড়িতে পুজো হচ্ছে, আর সেই ঠাকুর দেখতে ঠিক আমাদের ঠাকুরের মতো? এদিকে আমাদের ঠাকুর কে বা কারা নিয়ে পালিয়ে গেছে। সে কি? তাহলে কি হবে? একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি চল তো দেখি। রাজপণ্ডিত, আপনি মহারাজকে গিয়ে ডেকে নিয়ে আসুন। দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে। তুমি কি বলতে চাও? আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি? আহা, কটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো? গোপাল, তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন? দাদু, ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল। এটা যদি আমাদের ঠাকুর হয়, তাহলে কাঠামোর নিচে নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে। তাহলে তো একবার কাজ করে দেখতে হয়। খবরদার, এই খবরদার, খবরদার, ঠাকুর কাজ করবি না। তোদের কাজ করতে গেলে তো ঠাকুরকে একটু কাজ করতেই হবে। এই এই তো কাঠামোর তলায় আলপনার সাদা রং লেগে রয়েছে, তার মানে এ ঠাকুর আমাদের। সাদা রঙের প্রমাণ হয় না যে এই ঠাকুর আমার নয়। এই রং তো ওটোর বাড়ি থেকেও লেগে আসতে পারে। ভালো ভালো, খুব ভালো যুক্তি। কিন্তু মন্ত্রী মশাই ঠাকুর কিনে এনেছেন, কিন্তু সঙ্গে হাঁস নেই কেন? বেটার ছেলেরা ঠিক ডুবিয়ে ছেড়েছে দেখছি। তাই তো হাঁস নেই কেন? কি করে থাকবে? হাঁস তো আমার কোলে। এই দেখুন। কিরে কটা কটা, এত কাঁচা কাজ করে এলি যে বাবা? ঠাকুর চুরি করার আনন্দে ঠাকুরের বাহনের কথাটাই ভুলে গেলি? ঘটা ঘটা, আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের কথাতে আমরা এই কাজ করেছি। পাঠশালার পুজো বন্ধ করতে মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। রক্ষীরা, এখনই মন্ত্রী আর ঘটা ঘটাকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। আর রাত বাড়লে ওই তিনটেকেই শীতকালের কনকনে ঠান্ডা জলে পুকুরের মধ্যে চুবিয়ে রাখো। হ্যাঁ, এটাই ওদের শাস্তি। মহারাজ, এবারের মতো ছেড়ে দিন মহারাজ। আমার বয়স হয়েছে, সারা রাত কনকনে ঠান্ডা জলে চুবিয়ে রাখলে ঠান্ডায় যে আমি মরে যাবো মহারাজ। তোমার মতো লোকের না মরাই ভালো। চলো গোপাল, চলো পাঠশালায় চলো। বাবা, আজ তোমার জন্যই সবকিছু রক্ষে হলো। আমার জন্য নয় মহারাজ, যা কিছু হলো সব এই হংস বাবাজির জন্য। ভাবিস তাহলে এটাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম। পারি না, খিদের চোটে পেটের ইঁদুরগুলো যে ডিগবাজি খাচ্ছে। আর গিন্নি গিন্নি সেই যে সকাল সকাল কোথায় গেল কে জানে। এদিকে যে আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। উফ, এখন যে আমি কি করি? এই যে বুড়ো, তা বসে বসে আমার নামে কি গালমন্দ করতে শুনি? ছি ছি, গালমন্দ করবো কেন গিন্নি? আসলে আমার পেটের ইঁদুরগুলো না বড্ড লাফালাফি শুরু করেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পেটটা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসবে। তা গিন্নি, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাব? গিয়েছিলাম বাগান থেকে কিছু ফুল তুলতে। কাল যে সরস্বতী পুজো, তাই আমি আগে ভাগেই কালকে পুজোর জন্য সব জোগাড় করে রাখলাম। হ্যাঁ, তা তুমি এত ফুল দিয়ে কি করবে শুনি? মরণ জানি না, জানো অঞ্জলি দেবো গো, অঞ্জলি। দিদা, আমরা কিন্তু অঞ্জলি দেবো। হ্যাঁ হ্যাঁ দিবি বই কি। আরে তোদের জন্যই তো এই সরস্বতী পুজো। তা হ্যাঁ রে গুলটে ন্যাপলা, তোরা যে অঞ্জলি দিবি তা এটা জানিস তো যে সকাল থেকেই না খেয়ে থাকতে হয়? হ্যাঁ দাদু, তা আবার জানবো না? আরে দাদু, আমি তো ভেবেছি যে আজ থেকেই না খেয়ে থাকবো গো। কেন কেন? বুঝলে না তো দাদু, যদি আমি আজ থেকেই না খেয়ে থাকি, তাহলে এদের থেকেও ঠাকুর আমাকে একটু বেশি বিদ্যে দেবে। কি ঠিক বলছি না? দূর পাগল, আরে মা সরস্বতী সকলকেই সমান সমান বিদ্যা বুদ্ধি দেয়, বুঝলি? জানো তো দিদা, কাল না আমি একটা টুকটুকে বাসন্তী রঙের শাড়ি পরবো, ভালো হবে না? হ্যাঁ রে পুটি, তোকে না খুব মিষ্টি লাগবে রে। সে না হয় হবে, কিন্তু আমার যে খিদে পেয়েছে তার কি হবে? ওসব খাবার টাবার হবে না। হ্যাঁ, কাল সরস্বতী পুজো না, আমার মেলা কাজ আছে, আলপনা দেওয়া। তাই পারলে আজ না খেয়েই থেকো, তাতে যদি একটু বুড়িটা একটু কমে। অগত্যা চলি রে ন্যাপলা গুলটে পুটি, আজকে সারাটা দিন না হয় রাজসভায় জল খেয়েই কাটাবো।
কি হে মন্ত্রী, শুধু কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেই হবে? একটু তো রাজকার্যের দিকেও মন দিতে হয় নাকি? কেন মহারাজ, আমি আবার কি করলাম? কি আবার করবে? আয়োজন করবে। আয়োজন? কিসের আয়োজন মহারাজ? আরে আহাম্মক, এটাও কি জানো না যে কাল সরস্বতী পুজো? ঠিকই তো। তাই পুজোটা যে কিভাবে সুসম্পন্ন হবে তা কি কেউ ভেবে দেখেছেন? ওহ, তাই বলুন। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। এই গোটা পুজোর দায়িত্বটা না হয় আমি একাই নিলাম। হয়েছে মন্ত্রী, হয়েছে। তুমি যে কত দায়িত্ব নেবে তা আমার খুব ভালো করেই জানা আছে। তাই আমি ঠিক করেছি যে এই পুজোর দায়িত্ব আমি সকল সভাসদদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তা কে কি দায়িত্ব পালন করবে মহারাজ? কেন গোপাল, তুমি ঠাকুর আনবে, রাজবৈদ্য তুমি ফল আনবে, আর বিজ্ঞানী তুমি ফুল আনবে। মহারাজ, আর আমি? তুমি তো আবার একটু মিষ্টি প্রকৃতির, তাই তুমি না হয় ওই মিষ্টিটাই এনো। আর মহারাজ আমি? সে না, তুমি না হয় দশকর্মার বাজারটা করে নিও। আর এই যে পণ্ডিত, তোমায় নিশ্চয়ই আলাদা করে কিছু বলার নেই, কারণ এই পুজোটা তো তোমাকেই করতে হবে, বুঝেছো? যথাজ্ঞা মহারাজ। আর মহারাজ, আমি যে বাকি রয়ে গেলাম। তুমি তো একটা অকম্মা ঢেক। তোমায় 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 কি দায়িত্ব দিই বলো দেখি? মহারাজ, আপনি বরং আমায় পুজোর দিন দুপুরের বালক ভোজনের দায়িত্বটা দিন। দেখেছো, বেটা শুটকো মন্ত্রী ঠিক নিজেরটা গোছাবার তালে আছে। ঠিক আছে মন্ত্রী, তবে দেখো যেন কোনো কিছু ত্রুটি না হয়। হবে না মহারাজ, কোনো ত্রুটি হবে না। কিন্তু মহারাজ, তার জন্য যে কিছু মোহর। তাই না, 200 মোহর। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার শুধু দেখবেন যা খিচুড়ি খাওয়াবো না, যে প্রত্যেকেই খাওয়ার সাথে সাথে নিজের খাওয়ার কলা পাতাটা অব্দি খেয়ে নেবে। দেখেছো কাণ্ড, একই আমি সকাল থেকে না খেয়ে আর এখানে এসে থেকেই শুধু খাওয়ার কথাই শুনে যাচ্ছি। না, এবার দেখছি আমার খিদেটা সত্যি সত্যি একটু বেড়ে গেছে। গোপাল, তুমি যেন কিছু বিড়বিড় করছো। না মহারাজ, আমি বলছিলাম কি সবই তো হলো, কিন্তু এই পুজোটা কোথায় অনুষ্ঠিত হবে? আমার মনে হয় মহারাজ, যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী, তাই এই পুজো আমাদের পাঠশালাতেই অনুষ্ঠিত করা উচিত। ঠিক। পণ্ডিত মশাই একদম ঠিক বলেছেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো যে আগামীকাল সরস্বতী পুজো পাঠশালাতে অনুষ্ঠিত হবে। তাই আজকের মতো সভা এখানেই শেষ। বলি গিন্নি, এবার কি কিছু খেতে দেবে? সেই কখন রাজসভা থেকে এসেছি বলো তো। তা এসেছে তো কি হয়েছে? আমার মা থাকি না চা বুঝি, হ্যাঁ? ঘরে তো কিচ্ছু নেই, তা রান্নাটা হবে কি দিয়ে শুনি? কেন এই কেন এই যে সামনের পুজোগুলোতে এই যে এতগুলো দান সামগ্রী, নৈবেদ্য, এই যে পোটলা বেঁধে আনলাম, তা সবই কি শেষ হয়ে গেল? কেন? তুমি কি ভেবেছিলে ওই সামান্য চাল ডালে কি সারা বছর কাটবে? পাউতে সামান্য চাল কলা, তার জন্য এত বাবা! রাগ করছো কেন গিন্নি, রাগ করছো কেন? তুমি কি জানো যে আগামীকাল পাঠশালায় সরস্বতী পুজোর দায়িত্ব মহারাজ আমার ঘাড়ে দিয়েছেন? আর এই পুজো করতে গিয়ে আমি এত কিছু সরাবো যে যা দিয়ে আমাদের গোটা বছরটা হাসতে হাসতে কেটে যাবে। হয়েছে। তা মন্ত্রী মশাই কিসের দায়িত্ব পেলেন শুনি? কেন দুপুরের বালক ভোজনে খিচুড়ির দায়িত্ব? দেখেছো, এই জন্যই বলি মন্ত্রীকে দেখে কিছু শেখো। উনি কি সুন্দর খিচুড়ি থেকে টাকা সারাবে বললে ওই দায়িত্বটা নিয়ে নিল। শোনো, এখনো বলছি, সময় থাকতে থাকতে ওই মন্ত্রী মশাইয়ের লেজুর হয়ে পড়ো, এতে তোমারই লাভ হবে। ঠিক বলেছো গিন্নি, তাহলে আজ থেকেই আমি মন্ত্রীর পিছু নিই। এই জন্যই বললি পুজোর ঘরটার সঙ্গে সঙ্গে নিজের ঘরটাকেও একটু নাড়িও, তবে যদি একটু বুদ্ধি করলে। খুলেছি গিন্নি, খুলেছি, এবার বুদ্ধি খুলেছি। তুমি আমার মাথায় যা শান্তির জল ছিটিয়েছো, এতে কি আর বুদ্ধি না খুলে থাকতে পারে? কি মজা! কাল আমাদের পাঠশালায় সরস্বতী পুজো। তাই সবাই বলো, সরস্বতী মাই কি জয়! সরস্বতী মাই কি জয়! সাবধানে সাবধানে সাবধানে। এবার মা সরস্বতীকে আস্তে আস্তে ধরে তার বেদিতে বসাও।
দেখেছো দাদু মায়ের মুখটা কত মিষ্টি দেখতে না? হ্যাঁ যা বলেছিস। আর এই যে কুচুকাচার দল, তোরা এবার সব একে একে বাড়ি যা। কাল তাহলে ঠিক সময় মতন পাঠশালা চলে আসিস, বুঝলি? আচ্ছা দাদু, এই চল চল। ও আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। এই তো চাল ডালের দোকানেও এসে গেছি। যাই এবার একটু আড়ালে লুকিয়ে মহারাজ যে 200 মোহর দিয়েছিলেন তার মধ্যে এই 150 মোহর আমার ট্যাঁকে গুঁজে ফেলি, আর বাকি 50 মোহর দিয়ে আমি পুজোর চাল ডাল কেনাকাটা করব। আর কেউই বুঝতে পারবে না যে আমি এই বালক ভোজন মাত্র 50 মোহর দিয়েই সেরে ফেলেছি। হ্যাঁ আচ্ছা মন্ত্রী মশাই, আপনার পেটে পেটে এত বুদ্ধি। ঠিক আছে, এবার আমিও দেখছি যে আপনি কিভাবে একা একাই 150 মোহর হজম করেন। এই 10, 20, 30, 40। হে মোদি, আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন। তুমি তো জানোই যে আগামীকাল সরস্বতী পুজো, আর দুপুরে পাঠশালায় বালক ভোজনের ব্যবস্থা করা হয়েছে। তাই মহারাজ পাঠালেন তোমার কাছে খিচুড়ি চাল ডাল কিনতে। বাহ, এ তো খুব ভালো কথা। বসুন বসুন মন্ত্রী মশাই। আরে মুদি, অত ব্যস্ত হচ্ছে কেন? শোনো, কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় সেটা কি তুমি জানো? কথাটা তো ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। বুঝলে না তো? জানতাম বুঝবে না। আমি তোমার কাছ থেকে যে 50 মোহরের বিনিময়ে চাল ডাল নিচ্ছি এটা যেন কেউ জানতে না পারে, এমনকি মহারাজও নয়। এখন তুমি যদি এই শর্তে রাজি থাকো তবেই আমি তোমার কাছ থেকে এই চাল ডাল কিনতে পারি। নইলে তুমি তো জানোই যে এই কৃষ্ণনগরে আরো মুদি আছে, হ্যাঁ তাই না? না না মন্ত্রী মশাই, ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। শুধু মনে রাখবেন যে আপনি আমায় দেখবেন আর আমি আপনাকে। এই তো ব্যবসা সুলভ কথা। তাহলে তুমি যথার সময়ে সব জিনিস পাঠশালায় পৌঁছে দিও, ঠিক আছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে যান। যাক বাবা, কাজ শেষ। কি মন্ত্রী মশাই, কি কাজ শেষ? এ কি তুমি? না মানে তুমি এখানে কি করছো? আমি তো মুদিকে ওই চাল ডালের দাম দিতে এসেছিলাম। তা 50 মোহরেই সব মিটে গেল বুঝি? এই পণ্ডিত, কি বলতে চাইছো তুমি? যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। ও, তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছিলে? আর কি করব বলুন মন্ত্রী মশাই, আপনাকে গভীর জলে ডোবাতে গেলে যে আমাকেও ভালো মতন সাঁতার জানতে হবে। কি ঠিক বলেছি না? তা কি চাও তুমি? কিচ্ছু না, কিচ্ছু না। ওই 150 মোহরের অর্ধেক 75 মোহর যদি না দিই? তার জন্য যে মহারাজ আছেন। ঠিক আছে, সে না হয় দেব, কিন্তু এই পুরো পরিকল্পনার ভাগীদার যে তোমাকেও হতে হবে। বাবু, এতে আর বলার কি আছে মন্ত্রী মশাই? এবার তাহলে আমার 75 মোহর পাবে পাবে। আগে চলো, কেউ দেখে ফেলার আগেই এখান থেকে সরে পড়ি। হ্যাঁ, চলুন চলুন চলুন। কিরে ন্যাপলা, পুজোর জোগাড় সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ পণ্ডিত মশাই। বাহ, দান দক্ষিণা তো বেশ ভালোই দিয়েছে দেখছি। এবার একটু করে মন্ত্র পড়বো আর একটু করে আমার থলিতে ভরবো। ও পণ্ডিত মশাই, নিন না, এবার পুজোটা শুরু করুন। এবার যে খিদের জ্বালা পেট আমার জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এই শুরু করি। ওম নমো নমো কিরে গুলটে, পণ্ডিত মশাই যে এক এক করে সব নিজেই সাফ করে দিল। এরকম চললে তো আমাদের জন্য আর কিছুই থাকবে না। কিছু একটা কর। ওম নমঃ ওম নমঃ। বাহ, মিষ্টিটা তো বেশ ভালোই দিয়েছে, আর ধুতি শাড়িটাও বেশ দামি বলেই মনে হচ্ছে। হাততালি ঝুঁকিয়ে নি বাবা। ও
ও কি পণ্ডিত মশাই, আপনি এখনই সব থলিতে ভরছেন কেন? পুজো তো শেষ হতে এখনো ঢের দেরি। কই না তো, কে বলেছে কে বলেছে পুজো তো শেষ? আরে আরে, আমরা তো এখনো পুষ্পাঞ্জলি দিইনি, এর মধ্যেই পুজো শেষ। ও তাই বুঝি? তাহলে তাহলে এক কাজ কর, ফুলে সাজিয়ে থেকে একটা ফুল নিয়ে ঠাকুরের পায়ের কাছে ছুঁড়ে দে। বেশ হয়ে গেল তোর পুষ্পাঞ্জলি। এ কি রে উল্টে, এ কি পুজো হচ্ছে? এই সময় যদি গোপাল দাদু থাকতো তাহলে খুব ভালো হতো। গোপাল দাদু নেই তো কি হয়েছে, চল না টুক করে একবার মহারাজকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কিরে চুপি চুপি কোথায় পালাচ্ছিস? কোথাও না পণ্ডিত মশাই। শুনে রাখ, এখানকার পুজোর কোনো কথা যদি মহারাজের কানে যায় না, তাহলে মনে রাখিস এবছর তোদের আর কাউকে উত্তীর্ণ হতে হচ্ছে না, স্বয়ং মা সরস্বতী আসলেও নয়, বুঝেছিস? আচ্ছা পণ্ডিত মশাই। কি হে পাচক ঠাকুর, তোর রান্না কত দূর? এই যে মন্ত্রী মশাই, এই হয়ে এলো বলে। কিন্তু মন্ত্রী মশাই, এই এক কড়া খিচুড়িতে কি এতগুলো লোক খেতে পারবে? পারবে পারবে, সব পারবে। তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই, সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি, ব্যাস। এই নে, এটা রাখ, আর বাকি সব ভুলে যা। ওই গো গিন্নি, খিদে পেয়েছে, বলি কিছু খেতে দেবে তো নাকি? কোথায় গেল কে জানে? দূর দূর, আমি বা বাড়ি থেকে আর কি করব? যাই, আমি বরং আমার পেট না শুকিয়ে পাঠশালায় যাই, ওখানেই না হয় একটু বালক ভোজনের খিচুড়ি খেয়ে নেব। পাঠশালায় ঢোকা মাত্রই কি গন্ধ, মন যেন জুড়িয়ে গেল। এই পাঁচক ঠাকুরের হাতের রান্নাটা মনে হচ্ছে খুব ভালো। যাই একটু খেয়ে আসি, এমনিতেই আজ তেমন কিছু খাওয়া হয়নি। এই পাঁচক, খুব মিষ্টি যে একটা গন্ধ বেরিয়েছে, তার রান্না কত দূর? এই যে গোপাল দাদা, প্রায় শেষ। তা শেষ যখন, তখন না হয় আমি একটু খাওয়া দেখি কেমন খেতে হয়েছে। না মানে মানে কি হলো? আরে দাও 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 দাও। ওরে বাবা, ওরে বাবা, কি ঝাল রে! ওরে বাবা রে! ওরে বাবা, ওরে বাবা, যেন ত্রিভুবন ঘুরে এলাম। দেখো ঠাকুর, কি করেছো? খিচুড়িতে এত ঝাল কেন? না, আসলে না, ভুল করে। ও, তার মানে তুমি সত্যি কথাটা বলবে না? ঠিক আছে, এই আমি চললাম মহারাজের কাছে। দাদা দাদা, গোপাল দাদা, যেও না, যেও না, আমি সব সত্যি বলছি। তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই, সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। বাহ পাচক, সরস্বতী পুজোর দিন তাহলে বেশ ভালোই লক্ষ্মী লাভ হয়েছে বলো? তা একটু হয়েছে বই কি গোপাল দাদা। তবে এবার যে তোমার ট্যাঁকের লক্ষ্মী বাঁধন ছাড়া হতে চলেছে। দাদা দাদা, গোপাল দাদা, আমি আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি তাহলে যেমন চুপ ছিলে ঠিক তেমনই চুপ থাকো। আর শোনো, কানে কানে একটা কথা বলি, যে তোমায় কি করতে হবে। কি পারবে তো? খুব পারবো গোপাল দাদা। ঠিক আছে, এবার আমি চলি, আর গিয়ে দেখি ওদিকের কি খবর। গোপাল দাদু, তুমি এখানে এসেছো, খুব ভালো হয়েছে। জানো এখানে কিসব হচ্ছে? কেন রে, কি আবার হলো? শোনো তবে। আচ্ছা, তার মানে পণ্ডিতও এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, এদের ব্যবস্থা আমি করছি। কি করবে গোপাল দাদু? শোন উল্টে, নাপলা, পুঁটি, আমি তোদের যা যা করতে বলবো তোরা শুধু সেই মতনই কাজ করবি, বুঝেছিস? ঠিক আছে গোপাল দাদু। শোন তবে, রে পারবি তো? একদম দাদু। সাব্বাস। এই যে বাচ্চারা, অনেক বেলা হলো যে, তাই আগে তোমরাই না হয় খেতে বসো, বড়রা না হয় একটু পরেই বসবে। হাজার হোক তোমরা এই পাঠশালার বিদ্যার্থী বলে কথা। কি বলো হে পণ্ডিত? হ্যাঁ, হবে না তো কি? এই যে এই যে এই এই গুলটেন,
ন্যাপলা পুটি, এই তোরাও খেতে বসে পড়, খেতে বসে পড়। না না, সে কি করে হয়? আগে আমাদের পণ্ডিত মশাই খাবেন, তারপর তো আমরা। হাজার হোক গুরুদেব বলে কথা। এই না 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 না, এই তা কি করে হয়, তা কি করে হয়? আমি হলাম কি এই পাঠশালার পণ্ডিত, তাই আমি সবার শেষেই খাবো। না না পণ্ডিত মশাই, বাচ্চারা তো ঠিকই বলছে। আগে আপনি খান। আপনি হলেন কিনা ওদের গুরুদেব। ওই তো রানীমা আর মহারাজও এসে গেছেন। আহা, কি নিয়ে তো বচসা হচ্ছে শুনি? না মহারাজ, এই বাচ্চাদের বলছি খেতে বসতে, তো এরা বলছে যে আগে নাকি তাদের গুরু খাবেন, তারপর বাকি সবাই। এবার আপনি এর একটা বিহিত করুন। না 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 না, বাচ্চারা তো ঠিকই বলেছে। একবার ভাবো মন্ত্রী, যে ওরা ওদের গুরুকে কত সম্মান করে, কত স্নেহ করে। ঠিক বলেছেন মহারাজ। তাহলে পণ্ডিত মশাই, এবার নিশ্চয়ই আপনার আর বসতে আপত্তি নেই। আরে এই বাচ্চারা, তোমরা তোমাদের গুরুকে খেতে বসাও। হ্যাঁ হ্যাঁ, বসুন পণ্ডিত মশাই, আপনাকে না হয় আমি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রানী, ঠিক বলেছো। তুমি না হয় সবাইকে খাওয়ানোর দায়িত্বটা নাও। যা ভেবেছিলাম সেটাই হলো। এবার জমবে মজা। এবার সরস্বতী, আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি হলো পণ্ডিত মশাই, আপনি এইভাবে হাত গুটিয়ে বসে আছেন কেন? খান। দেখেছেন মহারাজ, আপনি বলা সত্ত্বেও উনি খিচুড়ি খাচ্ছেন না। কি হলো পণ্ডিত? এই তো মহারাজ, এই যে খাচ্ছি। খাও। ওরে বাবারে, বাবারে মরে গেলাম রে, কি ঝাল রে বাবা। উফ, ওরে ওরে কেউ জল দে রে বাবা। উফ উফ, পালাই রে বাবা, পালাই। এটা কি হলো? আমার মনে হয় মহারাজ, খিচুড়িটা এতই ভালো হয়েছে যে উনি খিচুড়ি শেষ হবার ভয়ে আগে ভাগেই গ্রামের বাকিদের খাবার জন্য ডাকতে গেছে। ও তাই বুঝি? তা এতে তো তারার কি ছিল বুঝি না বাপ। যাকে যাক গোপাল, এবার তবে বাকি সভাসদদের বসার ব্যবস্থা করো। না না মহারাজ, সবার আগে যে আমাদের মন্ত্রী মশাই খাবেন, তারপর তো বাকিরা। কেন কেন আমি আগে খাবো কেন? না